দেখো অধরামা, আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে আবার আগের মতো করে দিতে। বিশ্বাস করো মা, আমার ছেলেটা এমন ছিল না। আমার ছেলেটা ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে। রুহি নামে একটা মেয়েকে আমার ছেলে ভীষণ ভালোবাসতো। মেয়েটা তার ক্যারিয়ারের জন্য আমার ছেলেকে ঠকিয়ে চলে গেছে, সাথে কেড়ে নিয়ে গেছে আমার ছেলের মুখের হাসি। যে ছেলেটা পুরো বাড়ি মাথায় করে রাখতো, সেই ছেলেটা আমার এখন সবসময় গম্ভীর হয়ে থাকে। কিছু বললেই রেগে যায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো, আবার আগের মতো করে দাও। দেখুন স্যার, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, বিয়ের ডিল করতে আসি নাই। আপনি আমার সার্টিফিকেটগুলো দেখুন। যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে চাকরিটা আমাকে দিবেন, না হলে দেবেন না। এখানে বিয়ের কথা আসছে কোথা থেকে? তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব। তোমার সব অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করে দিব। তুমি শুধু আমার ছেলের হাসি ফিরিয়ে দাও। আমার ছেলেটাকে আগের মতো শান্ত আর চঞ্চল বানিয়ে দাও। বাবা হয়ে ছেলের কষ্টটা সহ্য করতে পারছি না। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। আমি আমার পরিবারের বড় মেয়ে। আমার বাবা 2 বছর হলো বিছানায় পড়ে আছে। আমার আম্মু হার্টের রোগী। আমার একটা 12 বছরের ভাই আছে। আমি তাদের সুখের জন্য, তারা একটু ভালো থাকবে বলে চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি। নিজের জীবন সুন্দর করার জন্য আসি নাই। তোমার বাবা মার দায়িত্ব আমি নিব, কথা দিলাম। তোমার বাবাকে ভালো চিকিৎসা আমি করাবো। শহরের সব থেকে বড় হসপিটালে তোমার বাবার চিকিৎসার সেবা দেওয়া হবে। তোমার আম্মুকে ভালো রাখার জন্য যা যা করা লাগে আমি করব। তোমার ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব আমি নিব। তবুও তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পা হাঁটে না স্যার। আমি আমাদের গ্রামের অনেক বিয়ে দেখেছি যারা বলেছে বিয়ের পরে তারা মেয়েকে পড়াশোনা করাবে, চাকরি করতে দিবে। বিয়ে করে নিয়ে যাওয়ার সময় কি ভালো ব্যবহার, বিয়েটা যখন হয়ে যায় তখন সবার আসল রূপ বেরিয়ে আসে। মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে, এখন কিসের পড়াশোনা করা লাগবে? জামাই থাকতে কেন চাকরি করা লাগবে? মেয়েরা ঘরের কাজ করবে, মেয়েদের শুধু রান্নাঘরেই মানায়। এইসব কথা শুনতে হয়। দেখো মা, সবাই এক না। এটা তোমার গ্রাম না, এটা শহর। এখানে যেমন ভালো আছে ঠিক তেমনই খারাপ আছে। তুমি আমাকে ভরসা করে দেখতে পারো, নিরাশ হবে না। সরি স্যার, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই, তাদের খারাপ সময় পাশে থাকতে চাই। আমি এতটা স্বার্থপর হতে পারি না স্যার। আমার পরিবার খুব আশা করে আছে আমাকে নিয়ে। আমি ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার ভাইটা খুব ছোট, পড়াশোনা করিয়ে ওকে মানুষ করতে চাই। আমি না থাকলেও সে বাবা মার পাশে থাকতে পারে। আমার এখন নিজের কথা ভাবলে চলবে না স্যার। আপনি আমার সার্টিফিকেটগুলো দেখুন, আমার ইন্টারভিউ নিন। যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সিলেক্ট করে নেবেন। আমার কথাটা একবার ভেবে দেখো অধরা। আমি তোমাকে সময় দিলাম, তোমার সার্টিফিকেটগুলো রেখে যাও। রাতে তোমার ফোনে মেসেজ চলে যাবে। স্যার, ভাবার কিছু নেই। আমি আমার জীবন নিয়ে এখন ভাবছি না। ভালো থাকবেন। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। এই অধরা বেরিয়ে গেল। অধরা চলে যাওয়ার পরে আশরাফুল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তোমাকে রাজি হতেই হবে অধরা মা। আমার ছেলের সুখের জন্য যদি একটু স্বার্থপর হতে হয় তাহলে আমি তাই হব। তবুও তোমাকে আমি আমার ছেলের বউ বানিয়ে নিয়ে আসব। অধরা দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ার জন্য জোরে জোরে হাঁটছিল। তখন আহান অফিসে আসছিল তার বাবার কাছে থেকে টাকা নেওয়ার জন্য। অধরার হাত লেগে আহানের ফোনটা নিচে পড়ে গেল। ফোন পড়ে যেতে দেরি হলেও ভেঙে যেতে এতটুকুও সময় নিল না। আহানের রাগের দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। চোখ কি চুলের মধ্য নিয়ে হাঁটো নাকি? আমাকে দেখলেই তোমার ঝামেলা সৃষ্টি করতে ইচ্ছে করে? আপনি চোখকে কপালে তুলে নিয়ে হাঁটেন? আজকালকার ছেলে মেয়েদের স্বভাব রাস্তা দিয়ে হাঁটবে, ফোনের দিকে চোখ থাকাই লাগবে। ফোনের নেশায় এত মগ্ন থাকেন চারপাশে কেয়ামত হয়ে গেলেও টের পাবেন না। আসতে আবার আমাকে বল। তুমি জানো আমি কে? তুমি আমার বাবাকে অফিসে দাঁড়িয়ে আমাকে জানোই তা বলে যাচ্ছ? এটা আপনার বাবার অফিস, আপনার না। এখানে নিজের যোগ্যতার প্রমাণ দিতে এসেছি, কারো কথা শুনতে আসি নাই।
তুমি আমার ফোনের ডিসপ্লে ভেঙে দিয়েছো। এখন মেরামত করার জন্য টাকা তুমি দিবে, না হলে তোমাকে এখান থেকে এক পাও নড়তে দিব না। পেয়েছেন? শুনুন, আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমাকে এতটা বোকা ভাববেন না। এক কানা করি আপনাকে দিব না। বলেই অধরা চলে গেল। আশরাফুল চৌধুরী সবই কিছু দেখে দূর থেকে হাসছিলেন। আহান রেগে বাবার কাছে গেল। বাবা, এক্ষুনি একটা মেয়ে আসছিল। কি করতে আসছিল? যদি চাকরি ইন্টারভিউ দিতে এসে থাকে, ওই মেয়ের চাকরি যেন কোনোভাবেই না। কি ব্যাপার, তুমি মেয়ের কথা বলছো? আবার নতুন করে প্রেমে পড়লে নাকি? মেয়েটা চাকরির জন্য এসেছিল। মেয়েটা খুব ভালো, পড়াশোনায় অনেক ভালো। তাছাড়া মেয়েটা খুব দায়িত্ববান। এমন একজন আমাদের অফিসে থাকলে আমাদের ভালো হবে। জানো ওই মেয়ে আমার সাথে কি করেছে? সে চায় না। অথবা তোমার সাথে কি করছে? আমার একজন দায়িত্ববান বিয়ে চাই, তাই নিয়োগ দিয়েছিলাম। অধরার সাথে কথা বলে আমার ভালো লাগছে। যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল অধরা, ওকে না নেওয়ার কোনো কারণ দেখছি না। নিজের ছেলের থেকে ওই মেয়ে তোমার কাছে সবচেয়ে বড় হয়ে গেল। তুমি নিজের ছেলে হয়ে আমাকে কোন কাজে সহযোগিতা করছো বলো তো? তোমার বড় ভাই তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তুমি সাথে নিজের মতো থাকো। একটাবার ভেবে দেখছো তোমার বাবার বয়স হয়েছে? এই বয়সে এত কাজ করতে কষ্ট হয় কিনা? একটাবার কোনোদিন জানতে চেয়েছো আহান, হঠাৎ করে আজ কি মনে করে অফিসে আসলে? এখন এসেই বলছো অধরাকে নেওয়া যাবে না। আমি কাকে নিব আর নিব না, এখন সেটা তুমি ঠিক করে দিবে। আহান রেগে গটগট করে বাবার অফিস থেকে। বর্ষাকাল চলছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে গাড়ি পাওয়া মুশকিল হয়ে গেছে। অধরা গাড়ির জন্য অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আশরাফুল চৌধুরী অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে তিনি অফিস থেকে একটি ছাতা নিয়ে বের হল। আহান রাগে গজগজ করতে করতে বাইরের দিকে আসছিল। অধরাকে দেখে রাগ পুরো মাথায় চড়ে গেল। অধরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাবে, তখনই অধরা পেছনে কারো উপস্থিতি পেয়ে সরে দাঁড়ালো। আহান ঠুস করে নিচে পড়ে গেল। কাদা দিয়ে পুরো মুখ মেখে গেছে। অধরা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। এগিয়ে গিয়ে বলল, দেখলেন তো, অন্যের জন্য কুয়া খুঁড়তে গিয়েছিলেন না, এখন সে কুয়োয় নিজেই পড়ে মরুন। সভ্য মেয়ে একটা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দেখে নিব। এই অফিসে কাজ করবে না তুমি, দেখো তোমার কি অবস্থা আমি করি। আমি অধরা, আমাকে শাস্তি দিতে এসে আপনি আবার নিজেই না শিক্ষা পেয়ে যান। আমি অধরা দুঃসময়ে সবার পাশে থাকতে পছন্দ করি। উঠে আসুন। আমার এখনো এতটা খারাপ সময় আসে নাই, তোমার মতো পেতনির হাত ধরে উঠতে হবে। আমি পেতনি হলে আপনি কোন লাঠিয়ে বেসে গেছেন? আপনার থেকে আমার দেব যথেষ্ট সুন্দর। চার পাওয়ালা দেব আমার আপনার থেকে ভালো বুঝে। আমি খেতে দিলে সব সময় আমার পিছে পিছে ঘুরে। চার পাওয়ালা দেবটা হচ্ছে আমাদের এলাকার রুষ্টপুষ্ট কুত্তা। সবাই তাকে ভালোবেসে দেব বলে ডাকে। তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করছো? তুমি জানো না মানুষ সৃষ্টির সেরা জীব? আর তুমি মানুষের সাথে কুকুরের তুলনা করছো? কুকুর একটা হারাম প্রাণী। এই যে চার পাওয়ালা দেব মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে আপনি আমাকে ভূতের সাথে তুলনা করলেন কেন? ভূত কারা হয়? যারা নিজের জীবন নিজে দিয়ে দেয়। আপনার মনে হয় আমি এসব পাপ কাজ করব? রাগে দুহাত মাটিতে খামচে ধরে আছে। একটু পরে উঠে অধরার দিকে এগিয়ে আসলো। দু হাতে থাকা কাদাগুলি অধরার মুখে মাখিয়ে দিয়ে দেয় দৌড়। আহানকে আর পায়কে একটু হলেও শিক্ষা দিতে পেরেছে। গায়ের জ্বালা একটু হলেও কমেছে। চার পাওয়ালা দেব, আমি যদি আপনাকে জন্মের শিক্ষা না দিয়েছি তাহলে আমার নামও অধরা না। বলেই বাহিরের কল থেকে নিজের মুখ ধুয়ে নিল। বৃষ্টির পানি শরীরে পড়ছে না দেখে উপরের দিকে তাকিয়ে দেখলো আশরাফুল চৌধুরী ছাতা ধরে। তুমি এখনো বাসায় বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছি না স্যার, একটা গাড়ি পেলেই চলে যাব। কিছু মনে না করলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। আমাকে বলো তুমি কোথায় থাকো। ধন্যবাদ স্যার, লাগবে না, আমি চলে যেতে পারবো। বাইরের দিকে হাঁটা শুরু করলো। এমনিতেই ভিজে গেল, আর ভেজার ভয় করলে চলবে না।
বাবা আমি বুঝি না বাইরের মানুষের জন্য তোমার এত দরদ কিসের। বাসায় যাব চলো, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আহানকে দেখে অধরা তেড়ে যাবে, তখনই খেয়াল হলো আশরাফুল চৌধুরী দাঁড়িয়ে আছে। ওনার সামনে একদম বাজে মেয়ে হওয়া যাবে না, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে। এই ছেলের সাথে যুদ্ধ করার থেকে চাকরিটা আগে দরকার অধরার কাছে। আহান, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে। আমরা যদি অধরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি, তোমার কি খুব বেশি সমস্যা? স্যার দরকার পড়লে আমি কাক ভেজা হয়ে পায়ে হেঁটে বাড়ি যাব, তবুও এই চারপাওয়ালা দেবের সাথে। বাবা আমি রিক্সা করে যাব, তবু ওই পেতনির সাথে যাব না। বলেই দুজন দুদিকে হাঁটা শুরু করলো। আশরাফুল চৌধুরী দুজনের কথায় হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কাক ভেজা হয়ে নানির বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিল অধরা। এই অচেনা শহরে তার নানি ছাড়া কেউ নেই। বৃষ্টিতে ভিজে এখন বেশ বিরক্ত লাগছে। নানি দরজা খুলছে না দেখে এক নাগাড়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে অধরা। একটু পরে অধরার নানি এসে দরজা খুলে দিল। কি রে, তুই আসবি আমাকে বলিস নাই তো, কখন রওনা দিয়েছিলি? বললো কি তুমি আমার জন্য এরোপ্লেন পাঠিয়ে দিতে, যে বাড়িতে আমার মায়ের জায়গা হয় না সে বাসায় আসার জন্য তুমি আমার জন্য গাড়ি পাঠাবে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে নানি, হাস্যকর। মানুষ ছোট মানুষের মতো থাকবি, একদম পাকনামি করতে আসবি না। তুই জানিস না ও মেয়ের নাম এই বাসায় নেওয়া নিষেধ? দূর থেকে এসেছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। অধরা আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলল। ফ্রেশ হয়ে এসে চুপচাপ খেয়ে নিজের ফোনটা হাতে নিল। বাসায় ফোন দিল। রিং হতেই আকাশ ফোন ধরে বলল, তুই কখন আসবি? আপাই জানিস কি হয়েছে? আমাদের ঘরে চাল ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে টপ টপ করে পানি পড়ে। আপা জানিস আমার না রাতে অনেক ক্ষুধা লাগে। আমি রাতে আম্মুর থেকে খাবার চেয়েছিলাম। আম্মু আমাকে কি বলছে জানিস আপাই? আমাকে বলে তুই বিষ খেয়ে মরে যা, গরিবের ঘরে জন্ম নিয়েছিস, তোর এত কাই কাই আসে কোথায় থেকে। আপাই তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে ছাড়া আমার ভালো লাগে না। রাতে আমার ক্ষুধা লাগলে আম্মু তোর মতো খাবার জিনিস বের। ছোট আকাশের একমাত্র ভরসা আর ভালোবাসার মানুষ হলো অধরা। অধরার ফোন পেয়ে ছোট আকাশের অভিযোগের কোনো শেষ নেই। অধরার বেশ ভালো লাগে আকাশের অভিযোগগুলো। অধরা রেগে বলল, কি মা তোকে এই কথা বলেছে? দেখি মাকে ফোনটা দে, আমি মাকে বকে দিচ্ছি। তুই চিন্তা করিস না ভাই, আমি তোর খাবার আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না ওগো সৎমা, আপাই ফোন করেছে, তোমার সাথে কথা বলবো, এবার বুঝবে আমাকে বকছো না। আকাশ রেগে গেলে তার মাকে সৎমা বলে ডাকে। এতে মিনারা বেগমের কলিজা কেঁপে ওঠে, কিন্তু প্রকাশ করতে পারে না। কোনো কথা ছাড়াই ফোন হাতে নিল। অধরা সালাম দিয়ে বলল, আম্মু তুমি আমার ভাইকে কি বলেছো? দুনিয়ায় এত খাবার জিনিস থাকতে আমার ভাই কেন বিষ খাবে? তুমি এক্ষুনি যাও সুমন কাকার দোকানে, আমার ভাই যা যা খেতে চায় বলি টাকা কি গাছে ফলে? তোর ভাইরা তো খাই খাই আসে কোথা থেকে? হ্যাঁ, ওকে আমি বিষ দিয়ে মারবো। ঘরে চাল নেই, পরের মাস চলবো কি করে চিন্তা করে মরছি। উনি আসছেন ওনার ভাইয়ের জন্য দরদ দেখাইতে। এত যখন খাইতে ইচ্ছা করে, বড়লোকের ঘরে জন্ম নিত, সোনার চামচ মুখে নিয়ে যাও। আমার ভাই বড়লোক ঘরে জন্ম নেয় নাই ঠিকই, কিন্তু বড়লোক ঘরের ছেলে মেয়ের থেকে ভালো চলাফেরা করবে আমার ভাই, বুঝেছো? তোমার এত চিন্তা করা লাগবে না, যতদিন আছে তুমি চালিয়ে নাও। পরের মাসে চলার জন্য আমি টাকা পাঠিয়ে দিব। তুই টাকা কোথায় পাবি? তোর কি চাকরি হয়েছে? এখনো সঠিক জানি না, তবে আমার বিশ্বাস হয়ে যাবে। আর তুমি সুমন কাকার দোকানে আমার নাম করে বাকি নিবে। আকাশ যা যা চাইবে সব দিবে। আমার ভাইয়ের কোনো দিকে যেন কমতি না থাকে। এখন রাখো, আমার ক্লান্ত লাগছে, পরে কথা বলবো। আমি কিন্তু পরে কল দিয়ে আকাশে থেকে বলেই অধরা ফোন কেটে দিল। পাশে বসে সবকিছুই শুনছিল অধরার নানি। অধরা অসহায়ভাবে তার নানির দিকে তাকালো। অধরার নানি আর বুঝতে বাকি রইল না অধরা এখন কি বলতে চায়, তাই আগেই গর্জন করে বলে ওঠে, খবরদার বলছি, একদম ও মেয়ের সংসারের জন্য আমার কাছে টাকা চাইবি না। 1 টাকা কেন, 1 পয়সাও দিব না আমি। বলেই গট গট করে চলে গেল অধরা।
অধরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অধরা বুঝে উঠতে পারে না তার নানিদের অবস্থা বেশ ভালো, পড়াশোনার জন্য বেশ সাহায্য করেছে তার নানি তাকে, কিন্তু নিজের মেয়েকে কেন দেখতে পারে না, নিজের মেয়েকে কেন অস্বীকার করে, এর রহস্যটা আজও জানতে পারল না অধরা। নানি জেনে শুনেই কেনই তার মাকে গরিব ঘরে বিয়ে দিল, পয়সা থাকা সত্ত্বেও কেন তার মেয়েকে সাহায্য করে না, তার মেয়ে পাশে। অধরার ভাবনার মাঝেই অধরার ফোনে মেসেজ আসলো, অধরা সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমার চাকরিটা হয়ে গেছে। অধরা খুশি হয়ে রুমের মধ্যে লাফালাফি করছিল, তখনই তার নানি এসে মেয়ে মানুষ এভাবে লাফালাফি করছিস কেন? পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে কেউ তোকে বিয়ে করতে চাইবে? সব সময় অন্য কথা ভাবতে হয় না, কিছু কিছু সময় নিজের ভালোর জন্য স্বার্থপর হতে হয়। আচ্ছা, তুমি আমার মাকে দেখতে পারো না কেন? আজ তোমাকে বলতেই হবে। অধরার কথায় অধরার নানি রেগে রুম থেকে চলে গেল। মায়ের কথা বললেই এই বুড়ি খালি রেগে যায়। ইস, কি ঢং! ওনার রাগ আছে, আর মনে হয় কারো রাগ নেই, কিন্তু যে করেই হোক নানির থেকে টাকা নিতে হবে। তার একটু ঘুমের আর কোনো কথা বলল না, ঘুমিয়ে গেল। চৌধুরী বাড়িতে সাজানো ধুম লেগে গেল। চৌধুরী বাড়ির বড় মেয়ের তিতিরের ছেলের জন্মদিন বলে কথা, একটু জাঁকজমকভাবে না করলে হয়। আজকে তিতির শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় এসেছে। আশরাফুল চৌধুরীর কড়া আদেশ, তার নাতির জন্মদিন তার বাসায় হবে। সবাই পুরো বাড়ি সাজাতে ব্যস্ত। এত সাজানোর কি আছে? এটা জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের। আমার একমাত্র নাতনির জন্মদিন বলে কথা, এতটুকু না করলেই তা হয়? তাছাড়া আরেকটা কারণ আছে, বলা যাবে না, সবাইকে চমকে দিব। আপু, বাবার সাথে দাঁড়িয়ে থেকে কথা বললে হবে? ভেতরে এসে ফ্রেশ হয়ে নাও, সবাই তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। কতদিন পরে এলে বলো? ফ্রেশ ওরে হব, আগে বল আহান কই? আমার ভাইটা কেমন আছে, নাকি এখনো আগের মতো পাগলামি করে? আমার ভাই আগের মতোই আছে, শুধু পাগলামি করা ছেড়ে দিয়েছে, চুপচাপ থাকে। গিয়ে দেখো নিজের রুমে দরজা বন্ধ করে বসে। পরের দিন সকালবেলা অধরা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে আসতেই সবাই অধরাকে স্বাগতম জানাল। আশরাফুল চৌধুরীর ম্যানেজার আদিলকে দায়িত্ব দিয়েছে অধরার কোনো সমস্যা হলে তাকে শিখিয়ে দিতে। আশরাফুল চৌধুরী অফিসের সকল কর্মচারীকে ডেকেছেন। আজ সন্ধ্যায় সবার দাওয়াত আছে চৌধুরী। মা অধরা, তোমাকে কিন্তু আসতেই হবে, না বললে চলবে না। কিন্তু স্যার, আমি তো নতুন, এ শহরে তেমন কিছু চিনি না, আমাকে মাফ করবেন স্যার, আমি যেতে পারব। তোমার চিন্তা করা লাগবে না মা, তুমি অফিস শেষ করে সোজা আমার সাথে আমার বাসায় যাবে। কিন্তু স্যার, আমার নানি আমার জন্য খুব চিন্তা করবে, আমি তাকে বলে আসি। এখন ফোন করে জানিয়ে দাও, তোমার নানির নাম্বারটা আমাকে দাও, আমি তোমার নানিকে ফোন করে জানিয়ে দিচ্ছি। অধরা আর কোনো কথা না বলে নাম্বারটা দিয়ে দিল। আশরাফুল চৌধুরী অধরার নানিকে ফোন করে জানিয়ে দিল। অধরার নানি অধরাকে দেখে শুনে রাখতে বলেছে। অধরা নতুন, শহরে কিছুই চেনে না, প্রথম তিনি রাজি হন নাই। আশরাফুল চৌধুরীর সুন্দর ব্যবহারে তিনি রাজি হয়ে যান। হাই ম্যাডাম, আমি মিমি। আপনার নাম কি? আমার নাম অধরা। অনেক সুন্দর নাম। আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ওকে সাহায্য করার জন্য আমি আছি, তুমি তোমার কাজ করো। অধরার দায়িত্ব স্যার আমাকে দিয়েছে, তোমাকে না, তাই গিয়ে নিজের কাজ করো। অধরা, আপনি আপনার কেবিনে যান। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার যায়। আপনি দেখেছেন আমি এখানে গল্প করছি? স্যার সবাইকে ডেকেছে, দেখতে পাচ্ছেন না? স্যার সবার সাথে কথা বলছে, সেখানে আপনি এসে আমাকে কেবিনে যেতে বলছেন। স্যার কি আপনাকে অনুমতি দিয়েছে? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আজকে একটু দেরি করে আসছি, তাই বুঝতে পারি নাই। সরি অধরা। হনুমানের বাচ্চা, একে তো দেরি করে আইসোস, আবার আমাকে জ্ঞান দিতে আইসোস? আমি অধরার নিজের দায়িত্ব পালন করতে কখনো হেয়ালি। আদিলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিল মনে মনে। সারাদিন কাজ করে অধরার ইচ্ছে করছে না আশরাফুল চৌধুরীর সাথে যেতে।
তাকে কেউ যদি একটা পার্টি বিছিয়ে দিত তাহলে সেখানেই, আর কি করার, অফিসের বস বলে কথা, তাই কিছু বলতে পারছে না। আশরাফুল চৌধুরীর সাথে তার বাসায় গেলেন। গাড়ি থেকে নেমে অধরা অবাক হয়ে সব কিছু দেখছে, কি সুন্দর করে পুরো বাসা সাজিয়েছে। অধরা, তুমি আমার সাথে এসো মা। আমি জানি তোমার ক্লান্ত লাগছে। আগে ফিরে সে আহানের রুমে আলো জ্বালিয়ে দিয়ে আহানের রুমটা সুন্দরভাবে গুছিয়ে দিল। আহানের সাথে একটু কথা বলে বাইরে চলে গেল। বাসায় প্রচুর মানুষ, আহানের একদম সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে বাসা থেকে বের হয়ে যেতে। বড় বোনের ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের মানুষজন দেখছে আহান। বাসার সব রুম ভর্তি মানুষ, কোনো ওয়াশরুম ফাঁকা নেই, সবগুলোতেই মানুষ। অবশেষে আহানের রুমে গিয়ে দেখলো সেখানে একটা মানুষ নেই। আশরাফুল চৌধুরী অধরাকে আহানের ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। সারাদিন তোমার কিচ্ছু খাওয়া হয় নাই, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অধরা ফ্রেশ হতে চলে গেল। আহানের প্রচুর রাগ হচ্ছে, এত মানুষের আনাগোনা, তাই ব্যালকনি থেকে এসে রুমে দরজা বন্ধ করে দিয়ে রুমে লাইট অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়তে যাবে। তখনই আহান আর অধরা দুজনের মাথায় বাড়ি খায়। অধরা অন্ধকার রুমে আহানের গাল টিপে দেখছে আর বোঝার চেষ্টা করছে আসলে জিনিসটা কি। আহানের নাক চেপে ধরলো। এবার বুঝতে আর বাকি রইল না এটা একটা মানুষ। চিন্তার বিষয়ে মানুষটি ছেলে নাকি মেয়ে না জানি কার রুমে রেখে গেছে স্যার। বেশ ভয় লাগছে। আহান কোনো কথা বলছে না, সে মনে করছে তার বড় বোন হয়তো। এর আগে তার বড় বোন তাকে এভাবে শাসন করেছে। আহান গিয়ে লাইট অন করলো। দুজনকে দেখে চিৎকার করে উঠল, তুমি তুমি আমার রুমে কি করছো? তোমার সাহস কি করে হয় আমার রুমে আমার অনুমতি ছাড়া প্রবেশ করার? দেখুন, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আপনার বাবা আমাকে এখানে রেখে গেছে। আজ তুমি যাবে কোথায়? সেদিন আমাকে খাতার মধ্যে ফেলে দিয়েছিলে না? এখন আমি তোমার কি অবস্থা করি দেখো। এটা আপনি কি করলেন? আমার চুল এলোমেলো করে দিলেন। দেখুন আপনার চুলের কি এই মেয়ে ছাড়ো বলছি, আমার লাগছে। আচ্ছা বজ্জাত মেয়ে আপনি আমার চুলগুলো এলোমেলো করলেন কেন? দেখুন কেমন লাগে। আমার চুল ধরা তাই না? দেখো তোমার কি অবস্থা করি আমি। বলেই আহান অধরার চুল হালকা করে টেনে ধরলো। অধরা আহান ওর চুলগুলো ঠিকই ধরেছে, কিন্তু আহানের হাত কাঁপছে। এই সুযোগে অধরা আহানের চুলগুলো আরো শক্ত করে ধরল। দেখে মনে হচ্ছে দুই গরু মারামারি লাগছে। শিং থাকলে এখনই একজন আরেকজনের পেট ফুটো করে দিত। তখনই আশরাফুল চৌধুরী দরজার নক করে। দুজনে ভয়ে দরজার দিকে তাকায়। এরে বাবা চলে এসেছে, এখন কি হবে? তুমি যদি বাবাকে কিছু বলো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। বলেই আহান নিজের চুল ঠিক করতে করতে দরজা খুলতে চলে গেল। অধরা কি করবে ভেবে না পেয়ে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চিরুনি হাতে নিল। কি হয়েছে? তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? আমি অধরাকে এখানে রেখে গিয়েছিলাম। তুমি ওকে বাজে কথা শোনাও নাই তো আবার? না স্যার, উনি আমাকে কিছু বলে নাই। আপনার ছেলেটা বড্ড ভালো মানুষ। আমি ওয়াশরুমে ছিলাম, উনি বুঝতে পারে নাই, তাই দরজা বন্ধ করে। একটা মেয়ে আহান চৌধুরী চুল টেনে দিয়েছে, এটা বাহিরে জানাজানি হলে মান সম্মান আর কিছুই থাকবে না। মেয়েটা খুব চালাক, বাবার সামনে একদম ভালো সেজে থাকে। আহান সব কিছু বলতে গিয়েও থেমে গেল। ও যদি বাবার কাছে ভালো সেজে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও বাবার কাছে ভালো হয়ে থাকবো। ওদরা সত্যি কথা বলছে, আমি বুঝতে পারি নাই। ইস, মেয়েটা সারাদিন কি কাটাকাটুনি করেছে। তাই বললাম ফ্রেশ হয়েছো যখন, তাহলে নিজের চুলগুলো ঠিক করে নাও, এলোমেলো হয়ে আছে। বাসায় তো মানুষ, তোমাকে এইভাবে দেখলে সবাই হাত। আশরাফুল চৌধুরী সন্দেহের দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এরা যে তা তিনি কালকেই বুঝে গিয়েছিলেন। কিছু তো একটা করেছে, না হলে দুজন এত ভালো হয়ে গেল কি করে? অধরা মা, তুমি কে? নিচে এসো। আহান, তুমি ওকে নিচে। গম্ভীর কণ্ঠে বলে চলে গেলেন আশরাফুল চৌধুরী। আশরাফুল চৌধুরী চলে যেতেই দুজন স্বস্তির নিঃশ্বাস ছাড়। বাবা চলে গেছে, এখন তোমাকে কে বাঁচাবে? আমার চুল টেনে দিয়েছো না, দেখো তোমার কি করি আমি।
বলেই অধরার দিকে এগোতে লাগলো। অধরা আহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, সরুন, মারামারি পরে করব। আমার সত্যি খুব ক্ষুধা লেগেছে। মানুষের সামনে খেতে আমার শরম লাগে। এখন কেউ নেই, এই সুযোগ। ভালো ভালো খাবার দেখেছ, খাবি তো? আগে তো কোনোদিন এইসব খাবার চোখে দেখো নাই। এই চার পাওয়ালা দেব, আপনি চুপ থাকুন। আপনি তো নিজের যোগ্যতার চোখেই দেখেন না। সবই আপনার বাবার কষ্টের ফল। আপনার বাবা কষ্ট করে কামাই করে, আর আপনি গন্ডে পিণ্ডে গিলেন। খাওয়ার সময় এত কথা বলতে হয় না, খেয়ে নেন। রাক্ষসী একটা, খাও খাও। কয়দিন পরে দেখা যাবে শহরের মানুষগুলোকে খেয়ে ফেলেছ। আপনাকে খেয়ে ফেলি নাই, এটাই অনেক শুকরিয়া আদায় করুন। আমার রুম থেকে বের হও তাড়াতাড়ি, অসহ্য একটা মেয়ে। মেয়েটা আহানের আশেপাশে থাকলে আহানের কেন জানি প্রচুর কথা বলতে ইচ্ছে করে। এমনটা কেন হয় সে নিজেও জানে না। ঝগড়া করার জন্য হলেও এই মেয়ের সাথে কথা বলা দরকার। এতে আহানের বুকের ভেতরে থাকা চাপা কষ্টটা একটু হালকা হয়। প্রতিবারের মতো আজও আহান রুমে থাকবেন। অধরার সাথে ঝগড়া করার জন্য হলেও তাকে আঠার মতো লেগে থাকতে হবে। অধরা খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। তখনই তিতির আর তিতলি রুমের মধ্যে প্রবেশ করলো। অধরাকে আহানের রুমে দেখে তিতির বেশ অবাক হলো, কিন্তু তিতলির মুখে বেশ বিরক্তির ছাপ। কেন জানি মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে না তিতলির। ভাই, সকাল থেকে কিছু খেয়েছিস? আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, নিজের হাতে খাইয়ে দেব। আয় বস। এই মেয়েটাকে তোর রুমে কি করছে? আমি চিনি না আপু, এটা বাবার নতুন প্রিয়ে। রায়হানের জন্মদিনে দাওয়াত দিয়েছিল, অফিসের সবাই এসে। তুমি তো দেখতে ভারী মিষ্টি বোন। তোমার নাম? আমার নাম অধরা আপু। আপু, এইসব মেয়ের সাথে কথা বলিস না। আমাদের বাসায় কি রুমের অভাব পড়েছে যে আহানের রুমে এসেই বসতে হলো? এসব মেয়ের ধান্দা বুঝি আমি। আমার ভাইকে পটানোর তালে আছে। আপনি এসব কি বলছেন? স্যার আমাকে এই রুমে বসিয়ে দিয়ে গেছে, আমি নিজের ইচ্ছায়। তিতলি, এটা তোর কেমন ব্যবহার? তুই তো ওকে ভালোভাবে চিনিস না, তাহলে কি করে ওর সম্পর্কে বাজে মন্তব্য করিস? বাবা জানলে তোকে কঠিন শাস্তি দিবে। বাবার মেহমানকে তুই এভাবে অপমান করতে পারিস না। সরি আপু, আমি মেয়েদের একদম বিশ্বাস করি না। এমনি একটা মেয়ে আমার ভাইটার জীবনটা এলোমেলো করে দিয়ে চলে গেছে। আমার ভাই আমাদের সাথে আর আগের মতো কথা বলে না, আড্ডা দেয় না, মজা করে না, চার দেওয়ালে নিজেকে বন্দি করে রাখে। আমি চাই না আর কোনো মেয়ের ছায়া। অধরা কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। ভীষণ খারাপ লাগছে তার, এভাবে কোনোদিন অপমান। স্যারের ছেলে মেয়ে তাই কিছু বলতেও পারছে না। চাকরিটা অধরার জন্য খুব গুরুত্বপূর্ণ। অধরা চলে যেতেই আহান বাইরে থেকে উকি দিয়ে দেখছে। মেয়েটা গেল কোথায়? বাবা তো আমাকে বলেছিল ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এ বাসায় কিছুই তো চেনে না মেয়েটা। তিতির আহানের অস্থিরতা দেখে মুচকি হাসল। তারপরে নিজে হাতে আহানকে খাইয়ে দিল। অধরা রেগে বাসার বাইরে চলে আসছে। বাগানের সুইমিং পুলের কাছে আসতেই দাঁড়িয়ে পড়ল। এখানেও মানুষ দিয়ে ভরা, কিন্তু বাসার ভেতরে থেকে অল্প আছে। অধরা সুইমিং পুলের কাছে চুপচাপ একা দাঁড়িয়ে আছে। তখনই তিতলি আর তার ফ্রেন্ডরা আসে। অধরাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলতে থাকে। অধরা সব কিছু এড়িয়ে চলার চেষ্টা করছে। একটি মেয়ে দেখ দেখ, বার্থডে পার্টিতে আসছে, শুধু জিন্স আর টপস পরে এসেছে, মুখে কোনো মেকআপ নেই। এদের কেন তোর বাবা পার্টিতে ইনভাইট করে বুঝি না। আপু, তোমার মেকআপ নেই, তুমি আমাদের তিতলিকে বলতে পারতে, ওর অনেক দামি দামি মেকআপ আছে, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিত। তুমি এত সাদামাটা হয়ে পার্টিতে আসছো কেন? মেকআপ কেনার টাকা নেই বুঝি? আমি এমনিতেই সুন্দর। আমার সুন্দর হবার জন্য আপনাদের মতো কৃত্রিম জিনিস ব্যবহার করে সুন্দর হওয়া লাগবে না। আপনি মুখ ধুয়ে ফেলুন, আপনার সব সৌন্দর্য টুস। আমাকে মুখ ধুয়ে আসতে বলুন, আমি ধুয়ে আসব। আমাকে এখন যেমন দেখতে পাচ্ছেন, মুখ ধুয়ে আসার পরেও ঠিক তেমনই দেখতে পাবেন। আপনার মুখ ধুয়ে আসুন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান, একটা কালনাগিনী দেখতে। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার ফ্রেন্ডকে ইনসাল্ট করার?
তুমি আমার বাসায় এসে আমার ফ্রেন্ডদের ইনসাল্ট করছো। তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। দেখলেন তো, এমনি এমনি তো আর কালনাগিনী বলি নেই, একটা কথা বলতেই পারলাম না কালনাগিনীর মতো তেড়ে আসলেন চবল মারার জন্য। আপনারা বুঝি সবাইকে ইনভাইট করে নিয়ে এসে এভাবে অপমান করেন? কি হয়েছে অধরা? কোনো সমস্যা আমাকে বলতে পারো? তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কখন... কালনাগিনীদের সাথে হ্যাঁ, কোথায় কাল না? আয়নার সামনে গিয়ে দাঁড়ান দেখ। কিন্তু আমি তো মেয়ে নই মিস অধরা, আমি ছেলে। আপনার কোথাও ভুল হচ্ছে। ওটা কালনাগিনী হবে না, ওটা কালনাক হবে। আদিলের কথায় সবাই হেসে উঠল। আদিল উপলব্ধি করতে পারছে সে কি বলে ফেলেছে। লজ্জায় সেখান থেকে চলে গেল। তিতলি তার ফ্রেন্ডদের শোনো, মেয়েটাকে আমার একদমই সহ্য হচ্ছে না। এসেই সোজা আহানের রুমে ঢুকে বসেছিল। আমি চাই না আমার ভাইয়ের জীবনে কোনো মেয়ে আসুক। ওই মেয়েটাকে শিক্ষা দিতে হবে। রাফসান, তুই তো ভালো পারিস মেয়েদের মন নিয়ে খেলতে। মেয়েটার খুব অহংকার, সব কিছু শেষ করে দিবি আজকে সবার সামনে। তখন দেখবো এত বড় বড় কথা। তিতলি, কামন বেবি, রাফসান থাকতে তুমি এত প্যারা নিচ্ছ কেন? তুমি বলে আমি আমার জান কোরবান করে দিতে রাজি। ওই শালা, তোর ডায়লগ বন্ধ কর, গিয়ে মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা কর। এই বেবি, তুমি এখানে একা একা কি করছো? তোমার সাথে কথা বলার কেউ নেই? সমস্যা নেই, তুমি মন খারাপ করো না, তোমার জন্য আমি আছি শোনা। তখন রাফসান তিতলিদের সাথে ছিল না, তাই রাফসানকে চিনতে পারল না অধরা। আমাকে কোলে নেন, তাড়াতাড়ি কোলে নেবেন। আমাকে কোলে করে পুরো চৌধুরী বাসা। এত বড় মেয়েকে কুলে নিতে যাব কেন? তোমার পা নেই? নিজে পায়ে হেঁটে সবকিছু দেখ। এত বড় মেয়েকে বেবি বলার আগে মনে ছিল না? আমাকে কোন দিক থেকে আপনার বেবি মনে হয়? বেবি যখন বলেছেন তখন আপনাকে কোলে নিতেই হবে। আমাকে তাড়াতাড়ি কোলে নেন। রাফসান অধরার থেকে কিছুটা পিছিয়ে গেল। অধরা তেড়ে রাফসানের দিকে এগিয়ে যাচ্ছে। রাফসান শয়তানি হেসে অধরার দিকে এগোতে লাগলো। আহান পুরো বাসায় অধরাকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আহানকে এভাবে বাইরে ঘুরতে দেখে সবাই বেশ খুশি। আশরাফুল চৌধুরী তৃপ্তির হাত। অধরাকে খুঁজতে খুঁজতে আহান বাগানে চলে আসলো। এতক্ষণে রাফসান অধরার অনেক কাছে চলে এসেছে। অধরার গাল স্পর্শ করতে যাবে, তখনই অধরা রাফসানের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়। রাফসানের রেগে অধরাকে পানিতে ফেলে দিল। আহান দৌড়ে আসার আগেই রাফসান অধরাকে পানিতে ফেলে দিয়েছে। আহান রেগে রাফসানকে বলল, এটা তুমি কি করলে? ও আমাদের বাসার অতিথি। আমাদের বাসার অতিথির সাথে বেয়াদবি করার তুমি কে? তোমাকে আমি পরে দেখছি। অধরা সাঁতার জানে না, বাঁচার জন্য ছুটাছুটিও করতে পারছে না, পানির নিচে তলিয়েই যাচ্ছে। আহানও লাফ দিয়ে দিল পানিতে। দ্রুত অধরাকে পানির নিচ থেকে ওপরে তুলে আনলো। অধরা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর একটু হলেই মরেই যেত। অধরা দু হাত দিয়ে আহানের গলা জড়িয়ে ধরে আছে। আহান অধরাকে কোলে তুলে নিয়ে উপরে উঠে আসলো। অধরাকে নিচে নামিয়ে দিয়ে অধরাকে আড়াল করে নিল। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আহান রাগী দৃষ্টিতে আফসানের দিকে তাকিয়ে আছে। মানুষজন থাকায় কিছু বলতে পারছে না। তিতির এসে বিষয়টা বুঝতে পারলে সবাইকে খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। একটু পরে তিতির এসে অধরাকে নিয়ে যায়। তুমি এত শুকনো কেন? আমার জামা তো তোমার হবেই না, এখন তোমাকে কি পরতে দিব? সমস্যা নাই আপু, আমি এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে চেঞ্জ করে নিব। তুমি পাগল নাকি? দাঁড়াও, তোমাকে শাড়ি পরিয়ে দেই। শাড়ি ছাড়া আর কোনো অপশন? আপু একদম না, পরে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি শাড়ি পরে চলাচল করতে পারি না। একবার খুব শখ করে পরেছিলাম, রাস্তার মধ্যে খুলে গিয়েছিল। একটা লোক ডেকে বলেছিল, এই বাবু তোমার শাড়ি খুলে গেছে। ইস কি লজ্জার ব্যাপার। তারপরে থেকে আমি আর কোনোদিন শাড়ি পরি। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো বোন, আমি তোমাকে সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিব, খুলে যাবে না। অধরার বেশ তাই আর কিছু বলল না।
তিতির সুন্দর একটা লাল শাড়ি পরিয়ে দেয় অধরাকে, হালকা করে সাজিয়ে দিল। অধরা নিষেধ করলে তিতির জোর করে সাজিয়ে দেয়। অধরাকে সাজানো হলো, তিতিরের মুখে দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে আসলো মাশাআল্লাহ। তোমাকে সাজলে অনেক সুন্দর লাগবে বোন, মাঝে মাঝে সাজলেও তো পারো। চলো নিচে যাব। কেক কেক কাটার কথা মনে পড়তেই অধরার মনে হলো সে তো কোনো গিফট নিয়ে আসে নাই, এখন সবার সামনে যাবে কি করে। ইস, ভীষণ লজ্জা লাগছে অধরার। অধরা কিছু বলছে না দেখে তিথির আবার বলল, বোন চলো, তোমাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিতে হবে। তোমার নানি বারবার ফোন করছে, আমার ছেলের জন্য উপহারও পাঠিয়ে দিয়েছেন উনি। তুমি নাকি সোজা অফিস থেকে এসেছো, তাই উনি উপহার পাঠিয়ে দিয়েছেন পার্সেল করে। অধরা অবাক হলো তিতিরের কথায়, সাথে স্বস্তির নিঃশ্বাসও ছাড়ল। অধরা তার নানিকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল। অধরাকে সাথে নিয়ে তিতির নিচে নামলো। অধরাকে দেখে তিতলি সহ তার ফ্রেন্ডরা সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগে তারা যে অধরাকে দেখলো, আসলে কি সেই অধরা? আদিল চোখ গোল গোল করে পা থেকে মাথা পর্যন্ত অধরাকে দেখে যাচ্ছে। আহান চেঞ্জ করে উপরে থেকে নিচে আসছে, অধরাকে দেখে বলল, মাশাআল্লাহ, মেয়েটাকে সাজলেও অনেক সুন্দর লাগে, কিন্তু মেয়েটা সাজে না কেন? তিতলি তিতিরের কাছে এসে বলল, আপু, তুই তোর এই দামি শাড়ি এই মেয়েটাকে দিয়েছিস কেন? চোখে দেখেছে কোনোদিন? দেখবি একবার গায়ে তুলেছে আর কোনোদিন শাড়ি ফেরত দিবে না। আচ্ছা তিতলি, দিন দিন তুই এমন হয়ে যাচ্ছিস কেন বলতো? তুই বুঝবি না আমি কেন এসব করছি। ওইদিকে তাকিয়ে দেখ, আহার নিচে এসেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাই আবার আগের মতো হয়ে যাবে। ওর মতো মাথা মোটা বুঝবে না আহান কেন এসেছে। সবাই যদি সবকিছু বুঝতো তাহলে তো হয়েই যেত। কি ব্যাপার, প্রথমে আমার কুলে উঠলে, এখন আবার আমার বোনকে ভুলিয়ে তার শাড়ি দখল করে নিলে। চারপাহালা দেব, একদম বাজে কথা বলবেন না। ওই ছেলে যদি আমাকে পানিতে ফেলে না দিত তাহলে এত কিছু হতো না। তুমি যেমন পেতনি, তোমাকে পেতনির মতোই লাগছে। ভূতের মতো তো সেজেছো কেন? দেখো সবাই কেমন করে। আমি সাজতে চাই নাই, ওই আপুটা আমাকে সাজিয়ে দিয়েছে। কেক কাটা হলে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, কেউ কেউ আবার মুখে গালে মাখিয়ে দিচ্ছে। এসব বাচ্চারা বেশি করছে। আহানের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসলো। আহান 2 হাত ভরে কেক নিয়ে পেছনে থেকে অধরার পুরো মুখে মাখিয়ে দিল। অধরা মুখ থেকে কেক সরাতে সরাতে আহানকে দেখে রেগে আহানকে তাড়িয়ে ধরল। কেমন লাগে? তুমি আমার সাথে লাগতে আসছিলে না, এখন বুঝবে আহান চৌধুরী কি জিনিস। আমার নামও অধরা, আপনি আমাকে চিনেন না আহান চৌধুরী? আজ আপনাকে বলেই দুজন ড্রয়িং রুমে গোল গোল হয়ে ঘুরছে। অধরা শাড়ি পরে থাকার কারণে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সবাই হাসাহাসি শুরু করে দিল। আহান অধরার কাছে এসে বসে বলল, আহারে বেচারি, আহান চৌধুরীর সাথে লাগতে আসছিল, এর থেকেও কঠিন শাস্তি তোমাকে দিব। বলেই হাসতে শুরু করলো। অধরা আহানকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল। মানুষটা হাসলে ভীষণ সুন্দর লাগে, তার থেকে অসম্ভব সুন্দর লাগে উনি হাসলে। আহানের আম্মু বেশ খুশি। দীর্ঘ 5 বছর পরে ছেলে এমনভাবে মন খুলে হাসতে দেখলো। অধরা আহানকে পা বাঁধিয়ে ফেলে দিল। মিস্টার আহান চৌধুরী, ইট ছুঁড়লে পাটকেল যে খেতে হয় এটা নিশ্চয়ই আপনার জানা আছে। এবার হয়েছে না সমানে সমান। এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমারই সামনে আমার ছেলেকে ফেলে দিলে। আম্মু, মেয়েটা একদম ভালো না। এসে থেকে দেখছি আহানের সাথে আঠার মতো লেগে আছে। এইসব মেয়েদের মান সম্মান আছে? বড়লোক ছেলে দেখলেই তার সাথে। দেখুন, আপনি প্রথম থেকে আমার সাথে বাজে ব্যবহার করছেন, মুখে যা আসছে তাই বলছেন। আমি কিছু বলছি না, আমি যত ভাবছি এড়িয়ে যাব আপনি ততই বলছেন। কি করবি তুই? অসভ্য মেয়ে একটা, একদম আমার ভাইয়ের আশেপাশে আসবে না। আর আহান, তোকেও বলিহারি, একবার ঠকে গিয়ে তোর লজ্জা হয় না? আবার নিজের জীবনটা নষ্ট করার চেষ্টা করছিস। খবরদার বলছি, তোকে যেন কোনো মেয়ের আশেপাশে না দেখি। তিতলির কথা শেষ হবার আগেই আহানের চোখ লাল হয়ে গেছে।
দুহাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের কোণে পানি এসে জমা হলো। চোখের পলক ফেললেই পানিগুলো গড়িয়ে পড়বে। নিজের বোনের থেকে হয়তো কথাগুলো আশা করেনি। কোনো কথা না বলে হন হন করে উপর পুরনো ক্ষত আজ আবার জাগিয়ে দিয়েছে তিতলি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আহান। আশরাফুল চৌধুরী এসে সব কিছু শুনে ভীষণ রেগে গেছে। মানুষ থাকায় কিছু বলতে পারছে না। দেখুন স্যার, আপনার জন্য আমি আজ আপনাদের বাসায় আসছিলাম। স্যার, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। আমার কাছে চাকরিটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমার সম্মান। যেখানে আমার সম্মান নেই সেখানে আমার না থাকাই ভালো। এতে আমার চাকরি থাক বা না থাক, ভুল কিছু বললে মাফ করবেন। আমি আর কোনো দিন আপনাদের বাসায় আসবো না। আজ আমি যতটা অপমানিত হয়েছি, কোনো দিন কেউ আমাকে এভাবে অপমান করে নাই। আপু, আপনি যদি আমার সাথে আসতেন, আপনার রুমে যাব একটু। তিতিরকে উদ্দেশ্য করে বলল। তিতির কোনো কথা না বলে অধরাকে নিজের রুমে নিয়ে গেল। অধরার জামা কাপড় প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। অধরা চেঞ্জ করে নিল। তুমি শাড়ি চেঞ্জ করে ফেললে কেন বোন? শাড়িটা আমি তোমাকে বড় বোন হিসেবে আমাকে মাফ করবেন আপু, গরিব ঘরের মেয়ে তো, এত দামি শাড়ি পরার অভ্যেস নেই। আপনি অনেক ভালো আপু। আজ তাহলে আসি। অধরা মা, অনেক রাত হয়েছে, তুমি একা যেতে পারবে না। তোমাকে আমি পৌঁছে দিব। তোমার নানি আমার ভরসায় তোমাকে ছেড়ে দিয়েছে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। যাও, আমার গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। সব অতিথিরা চলে গেছে, পুরো বাসা ফাঁকা হয়ে গেছে। বাবা, ওই বাহিরের মেয়েটার জন্য তোমার এত দরদ কিসের? কথাটা বলার সাথে সাথেই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল আশরাফুল চৌধুরী। বেয়াদব মেয়ে, তুমি আমার সব কিছু শেষ করে দিলে। কতটা কষ্ট করে দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে লাগছিলাম, আর তুমি এক নিমেষে সবটা নষ্ট করে দিলে। কেমন বোন তুমি? নিজের ভাইয়ের ভালো সহ্য করতে পারো না? তোমার মতো কুলাঙ্কার বোন যেন আলাদা কাউকে না দেয়। তুমি সবসময় নিজের স্বার্থটাই বুঝো। তুমি যে মেয়েটাকে অপমান করলে না, সেই মেয়েটার জন্য আজ 5 বছর পরে হাসি দেখতে পেলে। আর তুমি ওকে অপমান করলে, সাথে নিজের ভাইটাকেও ছেড়ে দিলে না। পুরনো ক্ষতটা আবার জাগিয়ে দিলে। তোমার মুখ দেখতে চাই না আমি। চলেই যাও, চলেই। অধরার বাসার সামনে এসে আশরাফুল চৌধুরী অধরাকে নামিয়ে দিল। স্যার, ভেতরে আসুন। গরিবের ঘরে হালকা কিছু খেয়ে যাবেন। না মা, আজ অনেক রাত হয়ে গেছে, আমি অন্যদিন। বলেই উনি চলে গেলেন। আজ 10 দিন হয়ে গেছে আহান রুম থেকে বের হয় না, কারোর সাথে কোনো কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। যখন খুব বেশি ক্ষুধা পায় রাতে খেয়ে নেয়। আহানের বাবা আজ 3 দিন হলো অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। সন্ধ্যাবেলা ডক্টর এসেছে আশরাফুল চৌধুরীকে দেখতে। অতিরিক্ত টেনশনের কারণে ওনার এই অবস্থা হয়েছে। ডক্টর টেনশন করতে নিষেধ করেছে। যতটা পারা যায় মাথা হালকা রাখতে বলেছে। সেদিনের পরে রেগে তিতলির সাথে কোনো কথা বলে নাই আশরাফুল চৌধুরী। তিতির আহানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কমল কণ্ঠে আহান, ভাই আমার, তুই এভাবে নিজেকে কষ্ট দিস না। তোর অবস্থা দেখে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ না করুক বাবা যদি কিছু হয়ে যায়। একটু পরে আহান দরজা খুলে দিল। আহানকে দেখে তিতির আঁতকে উঠল। এ কি অবস্থা তার ভাইয়ের! আহান কোনো কথা না বলে তার বাবার রুমে গেল। আহানকে দেখে তার বাবা উঠতে যাবে, তখনই আহান গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সরি বাবা, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তোমাকে আর কষ্ট দিব না। তুমি প্লিজ আমার জন্য চিন্তা করবে না। ছেলে তার বাবাকে নিয়ে ভাবছে দেখে আশরাফুল চৌধুরীর বেশ ভালো লাগছে, যে পেরেছে তার ছেলেকে বাইরে নিয়ে আসতে। বাবা, একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। তোমার অনেক বয়স হয়েছে, তোমার আর অফিসে যাওয়া লাগবে না। কাল থেকে অফিসের দেখাশোনা আমি করব। তুমি যদি আমাকে যোগ্য মনে করো তাহলে আমি দায়িত্ব নিতে পারি। ছেলের কথায় আশরাফুল চৌধুরী যে বেশ খুশি হয়েছে তা ওনার মুখ দেখেই
আহান, তুমি সত্যি বলছো? আমি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলেছি? তুমি আর চিন্তা করবে না, বয়স হয়েছে, আর কাজ করা লাগবে না তোমার। তোমার দুটো ছেলে আছে, তোমার ছেলেরা কাজ করবে, তুমি শুধু বসে বসে খাবে। অনেক তো করলে আমাদের জন্য, এবার আমাদের পালা তোমাদের জন্য কিছু কর। আমার সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে রে আহান। বাবা মা তার ছেলে মেয়েদের থেকে এতটুকুই শুনতে চায়, আর কি। আরেকটা কথা বলবে না। তুমি এখন ঘুমাবে, কাল থেকে আমি অফিসে যাব, তুমি বাসায় থাকবে। বলেই আহান চলে গেল। পরের দিন সকালবেলা আহান অফিসে গিয়েই নিজের দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। কাজ বাদ দিয়ে কেউ বসে থাকলেই রাগ দেখাচ্ছে। আদিল সাহেব, মিস অদর আজ অফিসে আসে নাই? অফিসের স্যার, অধরা ম্যাডাম প্রতিদিন ঠিক সময় আসে, আজ কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না। ওনার চিন্তা করা লাগবে না, নিজের কাজে মন দিন। উনি আসলে আমার কেবিনে পাঠিয়ে। বলেই গটগট করে চলে গেল। জ্যামের কারণে অধরার আজকে দেরি হয়ে গেছে, তার উপরে বৃষ্টি। কোনো রকম দৌড়ে অফিসে এসে পৌঁছালো অধরা। অধরা অফিসে আসতেই আদিল বলল স্যার তোমাকে দেখা করতে বলেছে। আদিল। অধরা কোনো কথা না বলে ভেতরে চলে গেল। নিজের জিনিসপত্র নিজের বসের কেবিনের দিকে গেল। আসতে পারি স্যার? আহানকে দেখে অধরার চোখ গোল গোল হয়ে গেল। চারিদিকে তাকিয়ে আশরাফুল চৌধুরীকে দেখতে না পেয়ে শুকনো ঢোক গিলল। আপনি কি অফিসে প্রতিদিন দেরি করে আসেন? না স্যার, আজকে জ্যামের কারণে দেরি হয়ে গেছে। আহান চৌধুরী কোনো অজুহাত শুনে না। আমার অফিসে কাজ করতে হলে আপনাকে সঠিক সময় অফিসে আসতে হবে, না হলে অফিসে আসার দরকার নেই। যতদিন অফিস কামাই দিবেন মাস হিসাব করে আপনার বেতন থেকে যতদিন আসবেন না ততদিনের বেতন কেটে রাখা হবে। আর এই নোটিশটা বাইরে লাগিয়ে দিবেন। এখন গিয়ে আমার জন্য। স্যার, এটা আমার কাজ না। চা কফি দেওয়ার জন্য আলাদা লোক রেখেছেন, আপনি তাদের বলুন, দিয়ে যাবে। একে তো দেরি করে আসছেন, আবার আমার মুখে মুখে কথা বলছেন। ভালো না লাগলে হুঙ্কার দিয়ে উঠল আহান। অধরা চমকে উঠল। হঠাৎ করেই চিৎকার দেওয়াতে অধরা কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে শালা পেয়েছিটা কি? অফিসের বস হয়েছে, মাথা কিনে নিয়েছে, এখন নাকি আমার কফি বানাই দিতে হবে। আশরাফুল স্যার কত ভালো ছিলেন। অধরার উপরে স্যার এসেই ক্ষেপে গেছে। এখন যদি আরেকটু খেপিয়ে দেওয়া যায় তাহলে স্যারের পিএ নিশ্চয়ই আমাকে করবে। আর একবার স্যারের পিএ হতে পারলে স্যারের বউ হওয়া 2 মিনিটের বিষয়। মিমি, সুযোগটা কাজে লাগা মিমি। মিমি গিয়ে অধরার কাছে দাঁড়ালো। ইস অধরা, তুমি তো বৃষ্টিতে, তুমি এখানে দাঁড়াও, আমি কফি বানিয়ে দিচ্ছি। তুমি কি করে জানলে মিমি স্যার আমাকে কফি বানাতে বলেছে? স্যার যত জোরে বলছে শুধু আমি কেন, আশেপাশে সবাই শুনেছে। অধরা কোনো কথা না বলে কফি বানাতে চলে গেল। কফি বানিয়ে নিয়ে আসছিল, তখনই অধরার ভাই ফোন করে। অধরা ভাইয়ের ফোন ধরে বলল, ভাই আমি অফিসে আছি, তোকে বাসায় গিয়ে ফোন করব। ও মা গো, তুমি এভাবে না বলে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন মিমি? তোমার কাজ নেই? আসলে তুমি কফির মগটা টেবিলে রাখছিলে, যদি কিছু পড়ে তাই ধরে রাখছিলাম। ধন্যবাদ মিমি, বলেই অধরা চলে গেল। আসতে পারি স্যার? আসুন। অদরা কফিটা আহানের হাতে দিল। আহান একটু চুমুক দিয়েই কফির মুখটা অদরার দিকে ছুঁড়ে মারল। কিছুটা গরম কফি অদরার হাতে পড়ল। কফির মুখটা ফ্লোরে পড়ে। এটা আপনি কি বানিয়ে নিয়ে আসছেন? এটা কফি হয়েছে? যে কফিটা বানিয়ে নিয়ে আসছেন আপনার হাতে পড়েছে, একটু ঠোঁট ছুঁয়ে দেখুন কেমন কফি বানিয়ে নিয়ে আসছেন। মন কোথা থেকে। অধরা সত্যি সত্যি দেখলো একদম লবণে ভরা, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে ভালোভাবেই কফি বানিয়ে নিয়ে আসছে। লবণ আসলো কোথায়? জায়গাটা এক্ষুনি পরিষ্কার করে দিন। অধরা কোনো কথা না বলে চুপচাপ জায়গাটা পরিষ্কার করে দিয়ে চলে গেল। 2 দিন হলো শরীরটা ভালো যাচ্ছে না অধরার। বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লাগছে।
বেশ ভালো করেই বুঝতে পারছে অধরা। মাথাটা ভার হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছে না। তারপরে আহানের এমন ব্যবহার। আহান তো এমন ছিল না, হঠাৎ কি হয়েছিল তার অতীতে যার ক্ষত তাকে। শোন শারমিন, তোর জন্য যদি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে ছেড়ে দিব না, তোকে আমি খুন করে ফেলবো। বড় বোন হয়েছি দেখে আর কত ত্যাগ করতে হবে বলতে পারিস? তোর জন্য নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখ। আপা, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আমি কি দোষ করেছি? সব কিছুর জন্য দায়ী ও। আর যদি ও আমার ভালোবাসার মানুষকে কেড়ে না নিত, তাহলে অধরার আকাশ তোর কাছে থাকতো। তুই আর দুলা থাপ্পড় দিয়ে তো সব দাঁত খুলে দিব বেয়াদব মেয়ে। সাহস থাকে তাহলে আমার হাত পা খুলে দে। এভাবে আর কতদিন আটকে রাখবি? একদিন দেখবি সত্যি সবার সামনে চলে আসছে। মা মিনারাকে আগের মতো ভালোবাসবে। তোর জন্য আমার ছোট বোন। তুই আমার বড় আপা, তাই জন্য তোকে কিছু করছি না। তোর জায়গায় অন্য কেউ হলো এখানেই পুঁতে রেখে দিতাম। আর তুই মিনারার কথা বলছিস? ওকে তো আমি কোনোদিন সুখী থাকতে দেব না। আমার ভালোবাসা যেভাবে কেড়ে নিয়েছে, আমিও মনিরকে ওর জীবন থেকে। অধরা নিশ্চয়ই তার পালিত বাপকে চিকিৎসা। উপস, সরি, সে তো জানে না মনির আর মিনারা তার পালিত বাবা মা। অধরা তো জানে তার নিজের বাবা মা। অধরা যখন তার বাবার অপারেশন করাবে তখনই সবাই জানতে পারবে অপারেশন করাতে গিয়ে অধরার বাবা মারা গেছে। এতেই হবে আমার। দেখ শারমিন, ভালো হবে না বলে দিচ্ছি। নিজের এসব ভাবছিস, লজ্জা করে না? বেশি কথা বলিস না। তোর মেয়ে কিন্তু শহরে আসছে, চৌধুরী কোম্পানিতে জব করছে, প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া আসা করে। একটা গাড়ি যদি তোর মেয়েকে মেরে দিয়ে চলে যায়, খুব এক। শারমিন, তুই পাগল হয়ে গেছিস? নিজের ছোট বোনের স্বামীর জন্য এতটা নিচে নেমে গেছিস? ছি, তোকে নিজের বোন বলতেও আমার ঘৃণা হচ্ছে। তুলির বেগমের কথায় কান। চৌধুরী কোম্পানিতে নতুন পিএ পোস্ট জয়েন করছে, নাম সিদ্রাতুল ইসলাম অধরা। শারমিন, তুই আমার অদরে কিছু করিস না। তুই যা বলবি আমি তাই করব। আমি তোর পায়ে পড়ছি, প্লিজ শারমিন। এই বড় বোনের মতো কথা বলছিস? এতক্ষণ তাহলে পাখির মতো ছটফট করছিলি কেন? নিজের ভালো চাস তো খাবার খেয়ে নে, আর দুলাভাইকেও খেতে বল। দুলাভাই তার শালির উপরে খুব রাগ করেছে, কথাই বলে না আমার সাথে। আহারে দুলাভাই, কি অবস্থা হয়েছে! এই সবাই দুলাভাইকে আর আপাকে ভালো ভালো খাবার খাওয়াবি, না হলে আমি অধরার কাছে কি জবাব দেবো বল? তোমার বোন একটা পাগল, মনিরকে পাই নাই বলে মানসিক রোগী হয়ে গেছে। এজন্য যদি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হয়, আমি তোমাকে কোনোদিন ক্ষমা। আমাকে তুমি মাফ করে দাও। শারমিনের কথায় মিনারকে ভুল বুঝে যে অপরাধ করেছি আমি, আল্লাহ তার শাস্তি আমাকে দিচ্ছেন। আজ সন্তানের মা হয়ে ছেলেমেয়ের মুখ থেকে মা ডাক শুনতে পারি না। সব আমার কৃতকর্মের ফল। তবে তুমি এতটুকু ভরসা রেখো, আমার
আমিও তাই বলছি, অফিস শুরু হতে এখনো দেরি আছে। আমার এসব ভালো লাগে না, আমি এসব খেলবো না। কিন্তু তোমরা এত আগে অফিসে কেন? আমাদের কিছু কাজ বাকি ছিল, তার আগেই এসে করলাম, না হলে আহান স্যার আদিল, আগে তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? জীবনে কয়টা প্রেম করেছো? কাউকে কি ভালোবাসো মন থেকে? কখনো প্রেম করি নাই, কিন্তু একজনকে মন থেকে খুব ভালোবাসি। এমনটা কিন্তু কথা ছিল না, প্রশ্ন কিন্তু একটা করার কথা মিমি। আচ্ছা বেশ, এবার তোমরা আমাকে ধরো, আমি অধরাকে ধরবো। তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু তাকে বলার সাহস হচ্ছে না। তুমি আমাকে বল। এখানে কি হচ্ছে? এটা কি গল্প করার জায়গা? গল্প যদি করতে হয় অফিস থেকে বের হয়ে গিয়ে করেন, কাজ করতে এসে কাজ না করে গল্প করছেন। এত সাহস কি করে হয় আপনাদের? আসলে স্যার, অধরার আজ জন্মদিন, তাই বলছিল অফিস শুরু হতে দেরি আছে, তাই ট্রুথ ডেয়ার খেলি। তাই একটু তিনজন মিলে মজা করত। রাগী দৃষ্টিতে অধরার দিকে তাকালো আহান। খুব শখ না ট্রুথ ডেয়ার খেলার? বার্থডে গার্ল বলে কথা, তা অধরা কি নিয়েছে? আদিল চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরে মিমি সব কিছু নিয়ে আসলে আহান পরপর তারপরে ময়দাগুলো সব অধরার মাথায় ঢেলে দিল, দুধগুলোও মাথায় ঢেলে দিল। মিস মিমি, দেখুন তো ওনাকে। একদম স্যার, আমরা স্কুলে আগে। অদরা, আজ আপনি বাসায় চলে যান, আর মিস মিমি জায়গাটা পরিষ্কার করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বলেই আহান চলে গেল। অধরা সেখানে দাঁড়িয়ে না থেকে ধীর পায়ে হাঁটা শুরু করলো। রাস্তায় আসতেই সবাই হাসাহাসি শুরু করে দিয়ে অধরাকে দেখে। অধরা একটা গাড়ি ডেকে বাসায় গেল। বাসায় আসতেই অধরা সেন্সলেস হয়ে গেল। অধরার নানি চিন্তিত হয়ে দৌড়ে অধরার কাছে গেল। অধরার এই অবস্থা দেখে বেশ রেগে গেলেন তিনি। বারবার করে সকালে নিষেধ করেছিল, জ্বর গায়ে নিয়ে অফিসে না যাস। গেল, এখন আবার কি অবস্থা করে ফিরে আসলো। সারা রাত জেগে অধরার নানি অধরার সেবা করলো। পরের দিন সকালবেলা হালকা জ্বর কমেছে অধরার। সকাল থেকে অধরার নানি অধরাকে রুমে বন্ধ করে রেখেছে। তার একটাই কথা, অফিসে নানি বোঝার চেষ্টা করো, আমার বাবা মাকে তুমি দেখবে না, আমারই দেখতে হবে, তুমি আমাকে যেতে দাও। এ কথা বলতেই অধরার নানি দরজা খুলে দিল। অধরা রেডি হয়ে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। শরীর সায় দিচ্ছে না, অধরা জোর করে টেনে নিয়ে যাচ্ছে তার শরীরকে। অফিসে এসে চুপচাপ তার কেবিনে গিয়ে বসে নিজের কাজ করতে শুরু করলো। কারো দিকে তাকায়নি। একটু পরে আহানের রুমে গুরুত্বপূর্ণ যেগুলোতে আহানের সাইন লাগবে। আসতে পারি স্যার? আস্তে করে আহান অনুমতি দিলে অধরা মাথা নিচু করে আহানের কেবিনে প্রবেশ করে। স্যার, এখানে আপনার সাইন লাগবে, ফাইলগুলো দেখে একটু। এখনও অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহানের ভেতরে ভেতরে ভীষণ অনুশোচনা হচ্ছে। কালকে মেয়েটার সাথে বেশি বেশি হয়ে গেছে, এতটা করা ঠিক হয় নাই। একবার কি মাপ চাইব? অধরার দিকে তাকিয়ে দেখলো অধরার চোখ এখনো মাটির দিকে। কলম আর ফাইলগুলো আহানের দিকে ধরে আছে। আহান হাত বাড়িয়ে ধরতে যাবে, অধরার হাতের সাথে হাত স্পর্শ পেতেই আটকে উঠল আহান। ফাইল টেবিলে রেখে অধরার হাত। তোমার শরীরে তো অনেক জোর, এই অবস্থায় অফিস। এসব দেখা আপনার কাজ নয় স্যার, এভাবে অফিসের মেয়ে কলিগদের হাত ধরবেন না স্যার, সবাই চরিত্রহীন মনে করবে আপনাকে। হাতটা ছাড়ুন, সাইনটা করে দিন, আমার কাজ আছে। আচ্ছা আমি চলে যাচ্ছি, আপনি সাইন করে রাখবেন। আমি বলেই অধরা চলে গেল। অন্ধকার রুমে বসে আছে কালো টি শার্ট আর জিন্স পরা একটি মেয়ে। ডিম লাইট অন করতেই নিভু নিভু আলোতে মেয়েটাকে ঝাপসা দেখা যাচ্ছে। পেছন থেকে একটা গান বের করে একটি কালো পোশাক পরা ভারী দেহের লোকের কপাল ঠেকিয়ে বলল, চিনিস আমাকে? আমি হলাম সাইকো কুইন। নিজের ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারি, আর তোরা সামান্য দুটো মানুষকে খুঁজে বের করতে পারছিস না।
এটাই শেষ সুযোগ। আমার এই হাত দেখেছিস? এই হাতে 19টা খুন একসাথে করেছি। তোকে মেরে 20টা পূর্ণ করে দিব। আমাকে আবার আগের রূপে ফিরে যেতে বাধ্য করিস না। সব কয়টা লাশ পড়ে যাবে। আর সাইকো কুইন যখন রেগে যায় তখন কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই তোদের বলে দিতে হবে না। ম্যাডাম, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আপনি আমাদের কাজ দিয়েছেন, সেটা সঠিকভাবে পালন করিনি। এমনটা কোনোদিন হয়েছে? স্যার আর ম্যাডামকে এমন জায়গায় রাখা হয়েছে তা আমাদের নাগালের বাইরে। আমাদের আপনার হেল্প চাই ম্যাডাম। আপনি সাহায্য না করলে এই কাজে আমরা সফল হতে পারব। বীর, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, সাইকো কুইন হারিয়ে গেছে, মরে গেছে সাইকো কুইন। তোমরা চাইলেও আর কোনোদিন সাইকো কুইন ফিরে। কিন্তু ম্যাডাম আপনি এত কথা বলছো কেন? ওদের যদি পাতালে লুকিয়ে রাখে তাহলে পাতাল থেকে খুঁজে বের করো। যত দূর যেতে হয় যাও বীর, যত। কিন্তু ম্যাডাম, নিরপরাধ মানুষদের খুন করা আমাদের কাজ। তুমি আমাকে শেখাচ্ছ বীর? সরি ম্যাডাম, আমি আপনার কথার মানে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আর হবে না, আমি বুঝতে পেরেছি। এই জন্য তোমাকে এত ভালো লাগে বীর? আমার এখানে থাকা নিরাপদ না। আমি তোমাদের সাথে আর দেখা করতে পারবো না। তোমরা ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না। শহরের অলিতে গলিতে কোনায় কোনায় লোক লাগিয়ে দাও, আমি আসছি। বিশাল বুঝতে পারলো বীর রেগে গেছে। এখানে থাকা মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা। তাই কোনো কথা না বলে মানে কেটে পড়ল। বীর নিজের কাজে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল অধরা। খেয়ে কোনো রকমে ঘুমিয়েছে। রাত বাজে 2টা। তখনই অধরার ফোনে কল আসলো। তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। 15 দিনের মধ্যে অপারেশন না করতে পারলে তার বাবা মারা। কথাটা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় অধরা। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এতগুলো টাকা কোথায় থেকে জোগাড় করবে? অধরার চাকরির 15 দিন হয়েছে, 1 মাসও পূর্ণ হয়নি। 6 মাসের আগে কোম্পানি তাকে ঋণ দেবে না। তাহলে নানিকে বলবো, নানি মরে যাবে তবুও দেবে না। কি করব? আশরাফুল স্যারের সাথে যোগাযোগ করব, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। রাতে আর ঘুম হলো না অধরার। সকালে না খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। হ্যাঁ আব্বু, কেন কিছু বলবে? কাজ কেমন করছো? বাসায় বসে থাকতে ভালো লাগছে না? আমিও তোমার সাথে আজ অফিস যাব। আব্বু, তুমি পাগল হয়ে গেছো। তোমার অসুস্থ শরীর নিয়ে আমি তোমাকে কিছুতেই অফিসে যেতে দিব না। আমার কথা না শুনলে আমি খুব রেগে যাব। বলে দিলাম, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই আহান চলে গেল। অধরা তাড়াতাড়ি করে আসতে গিয়ে একটা বাচ্চার সাইকেলের সামনে পড়ে যায়। বাচ্চাটার মাথায় বেশ আঘাত লাগে। অধরা তাড়াতাড়ি। তোমার লাগে নাই তো? না আন্টি, আমার লাগে নয়, মাথায় হালকা ব্যথা পেয়েছি। তোমার হাত। সমস্যা নেই, কিছু হবে না। আমি গ্রামের মেয়ে। আমার কিন্তু আন্টি, তোমার অনেক কেটে গেছে, চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হয়েছে, আর এত পাকা পাকা কথা বলতে হবে না। আমার অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি থাকো, আমি আসি। বলেই অধরা চলে আসলো। অধরার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। চিন্তায় মাথা কাজ করছে না, এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে। হাতের ব্যথা শুরু হলো। অফিসে গিয়ে কিছু একটা দিয়ে হাত বাঁধতে হবে। এ কি মিস অধরা, আপনার হাত কেটে গিয়েছে কিভাবে? আসুন, আপনার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেই। অধরা নিষেধ করলে আদিল জোর করে অধরার হাত ধরে ওষুধ লাগাতে। তখনই আহান হুঙ্কার দিয়ে উঠল। মিস্টার আদিল, আপনাকে লাস্টবারের মতো বলছে, নিজের চাকরিটা বাঁচাতে চান তাহলে এসব ভুল থেকে বিরত থাকুন। মিস অধরার হাত ছেড়ে দিন বলছে। আসলে স্যার, অধরার হাতটা কেটে গিয়েছে, প্রচুর রক্ত ঝরছিল তাই। কোনো কৈফিয়ত শুনতে চেয়েছে? থাক না আদিল, সমস্যা নেই। আমি গ্রামের মেয়ে, আমার এসবে অভ্যাস আছে। বলেই অধরা চলে গেল। অধরা নিজের ক্যাবিনে বসে নিজের জিনিস
তখনই আহান আসে অধরার কেবিনে। আহানকে দেখে অধরা স্যার কিছু বলবেন? আপনার দরকার থাকলে আমাকে কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? অধরা কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল। যত্ন সহকারে অধরার হাতে ওষুধ। স্যার আপনার বাবার অফিসে আসবেন না? না, বাবা অসুস্থ, বাবার আসবে না। এখন থেকে অফিসের দিকটা আমি সামলাবো। বাবার বয়স হয়েছে, বাবার কত কাজ করবে। কেন, কিছু হয়েছে? কয়টা দিন হলো দেখছি চুপচাপ আছো। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি সমস্যার সমাধান করে দিব। কিছু হয় নাই স্যার, আপনি এবার আসুন। আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, এখন শুরু না করলে শেষ করতে পারবো না। আহান কিছুক্ষণ অধরার দিকে তাকিয়ে থেকে চলে গেল। আশরাফুল চৌধুরীকে অফিসে দেখে সবাই বেশ খুশি হলো। সবাই কথা বলার জন্য এগিয়ে আসলো। সবার সাথে টুকটাক কথা বলছেন উনি। তখনই আহান এসে রেখে সবাইকে সবার কাছে পাঠিয়ে দেয়। এত কঠিন বস হলে হবে বাবা? সবার সাথে কোমল ব্যবহার করবে। বাবা তুমি জানো না, এরা কাজ করে না, গল্প আড্ডা এটা ওটা করে সময় কাটায়। এর জন্য কাজে আমরা কতটা পিছিয়ে পড়েছি তুমি জানো? আমি সবাইকে বকাবকি করি না, যারা একটু ঘাটতেরা তাদের আমার ছেলে এত বুঝবার আগে জানলে কবেই তোমাকে অফিসে বসিয়ে দিতাম। তোমাকে অফিসে আসতে নিষেধ করেছিলাম, অসুস্থ। আমি তো কাজ করতে আসি নাই বাবা, আমি সব কিছু দেখতে এসেছি। তুমি যাও, নিজের কাজ করো, আমি একটু। আহান চলে গেল। আশরাফুল চৌধুরী অধরার কাছে আসলো। কেমন আছো মা? আশরাফুল চৌধুরীকে দেখে আকাশের চাঁদ হাতে পেয়েছে এমনটা মনে হলো অধরার কাছে। অধরা তো আশরাফুল চৌধুরীর সাথেই কথা বলার জন্যই অপেক্ষা করছিল। স্যার আপনি কেমন আছেন? আপনার শরীরের অবস্থা কেমন? আল্লাহ ভালো রাখছে। তোমার কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? অধরার এমন কথার অপেক্ষাই করছিলেন আশরাফুল চৌধুরী। তিনি চিন্তিত হবার ভান ধরে বললেন, কি হয়েছে মা, আমাকে বলো। আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই চেষ্টা করব। স্যার আমার হোয়াট? তুমি পাগল হয়ে গেছো? তোমার চাকরি 1 মাসও হয় নাই, তুমি এভাবে কি করে ঋণ প্রস্তাব করতে পারো? আমার 6 স্যার প্লিজ আমাকে সাহায্য করুন, না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। টাকার অভাবে আমার বাবা হারাতে চাই না। আপনি আমার বেতন থেকে প্রতি মাসে কেটে নেবেন। আমি আপনাকে কথা দিলাম, আপনার টাকা যতদিন না পরিশোধ করতে পারবো ততদিন আপনার কোম্পানি ছেড়ে কোথাও যাব না, আমার যতই কষ্ট হোক না কেন। এভাবে তোমাকে টাকা দিতে পারবো না অধরা, আমাদের কোম্পানি এমন কোনো নিয়ম নেই। স্যার প্লিজ আপনি। আমি তোমাকে টাকা দিতে পারি, আমার একটা শর্ত আছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি টাকা দিয়ে ভরিয়ে দিব। শর্তটা হলো আমার। স্যার এটা কেমন শর্ত? আপনি জানেন আমি বিয়ে করব না, তাহলে এমন শর্ত কেন দিচ্ছেন স্যার? বিয়ের শর্ত বাদে আপনি অন্য কোনো শর্ত দিন, সব কিছু পালন করব। তাছাড়া আপনার ছেলে আমাকে সহ্যই করতে পারে না। দুটি মানুষের মধ্যে যদি ভালোবাসাই না থাকে তাহলে তার সাথে। দেখো অধরা, আমাকে তুমি মাফ করবে। আমার ছেলের জন্য আমাকে এতটুকু স্বার্থপর হতেই হবে। মনে মনে বললেন আশরাফুল চৌধুরী। তোমাকে আমি আমার শর্তের কথা জানালাম, এখন তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার বিষয়। আজ আমি আসি। আমার ছেলে খুব রাগ করবে যদি দেখে অসুস্থ শরীরে এখনো অফিসে আসি, আর হয়তো অফিসে আসা হবে না। স্যার প্লিজ যাবেন না, আমাকে এই সাহায্যটা করে যান। সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। দেখো, যা বলার আমি বলে দিয়েছি। তুমি রাজি থাকলে তবে আমার সাথে যোগাযোগ করবে। বলেই হাঁটা শুরু করলেন। অধরা দৌড়ে ওনার কাছে গিয়ে বলল, আমি রাজি, আমি আপনার ছেলেকে বিয়ে করব। তাহলে আপনি আমাকে। তুমি সত্যি বলছো মা? তুমি আমার ছেলেকে বিয়ে করবে? তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো। দেখলেন স্যার, নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা হাঁটেন না। আপনিও প্রমাণ করে দিলেন। হ্যাঁ আমি বিয়েটা করব, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো যে
আমি আপনার ছেলেকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমি আপনাদের বাসায় থাকবো না। আপনার ছেলে আপনার মতো আর আমি আমার মতো, আমার নানির বাড়ি। আপনি আমাকে যেমনটা বলছেন, এখন আপনি যদি এভাবে রাজি থাকেন ভালো কথা, আর না হলে আমাকে অন্য ব্যবস্থা করতে। আশরাফুল চৌধুরী এসেছিলেন, তোকে তার ছেলে বউ করে নিয়ে যেতে চায়। আমি ওনাকে এখনো কিছু বলিনি, বলছি তুই আসলে তোর মতামত নিয়ে জানাবো। আমার মতামত নেওয়ার কি আছে নানি? তুমি তো আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। এত ভালো একটা প্রস্তাব পেয়েছো, তখন হ্যাঁ বলে দাও। অধরার নানি অধরার দিকে ভ্রু কুঁচকে, যে মেয়েটা বিয়ে করবে না সেই মেয়ে এক কথায় বিয়ে। ওভাবে তাকিয়ে আছো কেন? আগে কোন। তুই বিয়েতে রাজি? তুই না বলতি তুই কোনোদিন আমি তো মজা করে বলছি, এখন তুমি বলো তুমি রাজি আছো নাকি? দেখ, উনি মানুষ হিসেবে ভালো, সবাই তাকে চিনে, কিন্তু তার ছেলে কেমন আমি জানি না। না জেনে শুনে আমি কি। নানি, ওনার ছেলে খুব ভালো মানুষ, তুমি একবার মিশে দেখতে পারো, তোমার কঠিন মন জয় করে নেবে আনসার। তুই যখন বলছিস তখন ছেলে ভালো, তবু আমি খোঁজ খবর নিচ্ছি, তারপরে পাকা কথা জানাবো। যা করবে তাড়াতাড়ি করবে, বুঝছো? আজই খোঁজ নাও, পারলে কালকে বিয়ে দিয়ে দাও। সত্যি করে বলতো, তুই প্রেম ভালোবাসা করিস? আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে এতদিন এই চিনলে নানি? যাও খোঁজ নিয়ে দেখো আমি প্রেম ভালোবাসা করছি নাকি। অধরার নানি সন্দেহ দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে চলে গেলেন। ড্রয়িং রুমে চৌধুরী পরিবারের সবাই বসে আছে। আশরাফুল চৌধুরী জরুরি তলব করে ডেকেছে সবাইকে। গুরুত্বপূর্ণ কথা আছে জেনে সবাই এসেছে। তিতলি দাঁড়িয়ে আছে, আহান মাথা নিচু করে বসে আছে বাবার পাশে। আশরাফুল চৌধুরীকে ঘিরে পরিবারের সবাই বসে।
কি বলবে বলো, চুপচাপ আমি সবাই অবাক হয়ে আশরাফুল চৌধুরীর দিকে তাকালো। আহান এখনো আগের নেই মাথা নিচু করে বসে আছে। কার সাথে বিয়ে ঠিক করেছো? মেয়ে কেমন? মেয়ের বাবা মা কি করে? মেয়েরা কয় ভাই বোন? মেয়ের বাসা কোথায়? মেয়েকে তোমরা সবাই চিনো। কে সে? কার সাথে বিয়ে ঠিক করেছো? অধরা। আমি অধরার সাথে আহানের কি? ওই অশুভ মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে? আমি কোনো দিন এই বিয়ে হতে দিব না। বাজে মেয়ে একটা, ঠিক বাবার মাথা খেয়ে। তুমি কি করে ওই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে ঠিক করতে পারো? ওই মেয়ে আমার ছেলের যোগ্যই না। আমি অধরের সাথে আমার তিতির, আশফি, বড় বউ, তোমাদের মতামত দাও। আমি মনে করি আহানের জন্য যেটা ভালো হবে তুমি সেটাই করবে বাবা। আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করি। আমার ভাইয়ের যেটা ভালো হবে আমি সেটাই করব বাবা। আহান যদি রাজি থাকে তাহলে আমিও রাজি, আর আহান যদি রাজি না থাকে তাহলে আমি কিন্তু বিয়ে হতে দেব না বাবা। আশরাফুল চৌধুরী এবার আশার দিকে তাকালেন, আসফির বউয়ের দিকে। আশা বলে, বাবা আমি কি বলবো, আপনারা যেটা ভালো আমি সবার মতামত নিলাম, কিন্তু বিয়ে অধরার সাথেই হবে। এখন শুধু আমার আহানের মতামত চাই। বাবা, তুমি যদি চাও তোমার ছেলে তোমার কাছে থাকুক, তাহলে আমার বিয়ে নিয়ে এ বাসায় আর কোনোদিন কোনো কথা না উঠে, তাহলে আমি বাসা ছেড়ে চলে যাব। কিন্তু আমি কথা দিয়ে আসছি, অধরার সাথে তোমার বিয়ে হবে। এখন তোমাকে বিয়ে করতেই হবে, না হলে আমার মান সম্মান শেষ। তুমি আমার মতামত না নিয়ে কীভাবে কাউকে বিয়ের জন্য কথা দিতে পারো? আমাকে কি তুমি বাঁচতে দিবে না বাবা? একদিন তুমি ঠিক বুঝবে আহান, আমি তোমার ভালোর জন্য এসব করছি। আমি বিয়ে করব না মানে করব না, তুমি আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না। বলেই সোফায় লাথি মেরে ওপরে চলে গেল। আহান আবার আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। একটাই কথা, বিয়ে তার বাবা। অধরা আশরাফুল চৌধুরীকে টাকার জন্য চাপ দিচ্ছে। এসব কিছু সহ্য করতে না পেরে আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ শরীর নিয়ে আহানের রুমের সামনে এসে দাঁড়ালেন। আস্তে করে আহানকে ডাকলো। আহান এসে বিয়ের কথা বাদে অন্য কথা বলতে পারলে আমার সাথে কথা বলবে, না হলে আমাকে ভেতরে যেতে দাও, আমি অসুস্থ, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে। আহান সরে দাঁড়ালো। আশরাফুল চৌধুরী আহানের রুমে গিয়ে লাইট অন করে বিছানায় বসলেন। তারপর আহানের হাত তুমি এভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবে আহান? আর যদি আমি মরে যাই তাহলে সারা জীবন তোমার আফসোস করতে হবে। আজ তোমাকে জোর করব না। আমি তোমার কয়টা কথা বলবো। আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আমার তো ইচ্ছে করে ছেলে মেয়ের বিয়ে দিব, নাতি নাতির মুখ দেখব। আমি মরে যাওয়ার আগে তোমাকে বিয়ে দিয়ে দিতে চাই আহান। বাবা, তিতলি আপু তো আমার বড়, তুমি আপুকে বিয়ে দাও। তুমি আমাকে নিয়ে পড়েছো কেন? আর ওই মেয়েকে কোনোদিন বিয়ে করব না, ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি তো জানো আমি রুহিকে কতটা। বাবা, এটা তোমার ভালোবাসা না, এটা তোমার আবেগ। রুহি যদি তোমাকে ভালোবাসতো তাহলে তুমি তাকে ছেড়ে থাকতে পারতে না, যেতে দিতে না তার ক্যারিয়ার করার জন্য। তুমি কিন্তু ওকে ছাড়া বেশ ভালোই আছো। তুমি কিন্তু ওকে ফিল করো না, ওকে দেখার জন্য পাগল হও না। নিজের মতো বেশ ভালোই আছো। তুমি নিজেকে নিজেই এমন বানিয়ে ফেলছো। আহান ভেবে দেখলো বাবার সব কথা সত্যি, কিন্তু বাবা এত কিছু তুমি চিন্তা করো না, অথবা তোমার সাথে থাকবে না, অথবা বিয়ের পরে ওর নানির বাসায় থাকবে ওর মতো। আর তুমি তোমার মতো। অথবা আমাকে এই শর্ত দিয়েছে, তারপরে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তার মানে ওরা রাজি বিয়েতে? এই সুযোগে মেয়েটাকে বেশ কথা শোনানো যাবে। এই সুযোগ তো হাতছাড়া করতে পারি না। এখানে বাবাও খুশি হবে, বাবার খুশির জন্য এটুকু করতে পারি। কিন্তু মন সায় দিচ্ছে না। মনের বিরুদ্ধে বিয়ে করাটা কি ঠিক হবে? ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যের লিখন কেউ বদলাতে পারবে না। বাবা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, বাবাকে আর কষ্ট পেতে দিব না। বাবা, আমি রাজি, আমি বিয়ে করব। তুমি সত্যি বলছো আহান? হ্যাঁ বাবা, আমি সত্যি কথা বলছি। যাও তুমি বিয়ের ব্যবস্থা করো। আশরাফুল চৌধুরী খুশি হয়ে সবাইকে খবরটা দিলেন। তিনি দেরি করতে চান না, তাই অধরার নানিকে ফোন করে বললেন সব কিছু ব্যবস্থা করতে।
কাল সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন শুরু করে দিল। অধরাকে সব কিছু অধরা নানি দিবে। আশরাফুল চৌধুরী সব কিছু করতে চাইলেও তিনি না করে দেন, বলেন তিনি গরিব হতে পারেন, কিন্তু এতটা গরিব না যে তার নাতনির বিয়েতে কিছুই দিতে পারবেন না। অধরার নানি অধরার এ কাজে বেশ অবাক হলেন। যে মেয়ে বাবা মাকে ছাড়া, সে মেয়ে বাবা মাকে না জানিয়ে বিয়ে করছে। প্রশ্ন করতে চাইলেও মনের গভীর কষ্ট থেকে আর বল। আশরাফুল চৌধুরী আশেপাশের সবাইকে ফোন করে জানিয়ে দিলেন। বিকেলের মধ্যে আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে গেল। পুরো বাড়ি বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো হচ্ছে। অধরার নানিও খুব সুন্দর করে নিজের বাসাটা সাজিয়ে তুলছেন। একমাত্র নাতনি বলে কথা। সন্ধ্যায় বাসায় এসে সব কিছু দেখে অধরা অবাক হলো। তার নানিকে প্রশ্ন করতেই বললেন, আশরাফুল চৌধুরী দেরি করতে চায় না, কাল থেকে বিয়ের সব কাজ শুরু করতে চায়। এত তাড়াতাড়ি উনি তো এখন এমন করছিস কেন? বিয়ের জন্য তো খুব পাগল হয়ে গিয়েছিলি। যা অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গেল। অধরাদের বাসায় তেমন আশেপাশের আত্মীয় কজন লোক। অধরার নানিদের বাসার সবাই আসছে, বাসা একটু দূরে, তাই অধরা রুমে গিয়ে ফোন হাতে নিল। কয়েকদিন হলো ফোন দেওয়া হয় না বাসায়। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে তার মাকে ফোন করলো। রিং হতেই অধরার আম্মু ফোন ধরে বলল, কিরে মা, কেমন আছিস? তোর শরীর ভালো আছে? কয়টা দিন তোর কোনো খোঁজ খবর নাই, চিন্তা হচ্ছিল। অধরার মায়ের কথা শুনে অধরার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। যে মা তার জন্য চিন্তায় সেই বাবা মাকে না জানিয়ে এত বড় কাজ। আচ্ছা মা, আমি যদি তোমাদের না জানিয়ে কোনো কাজ করি তাহলে তুমি আমাকে ভুল বুঝবে, রাগ করে থাকবে। কি হয়েছে মা? এমন কথা বলছিস কেন? কিছু হয়েছে তোর? মাকে বল হালকা ভাবে। কিছু হয় নাই, তুমি বলো আগে। আমি জানি আমার মেয়ে কখনো ভুল কাজ করবে না। আমার মেয়ের উপর আমার ভরসা আছে। তোর বাবার অবস্থা খারাপ হয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারলি মা? আমাদের হসপিটালে রাখতে চাচ্ছে না, ঠিকমতো টাকা দিয়ে। তুমি চিন্তা করো না মা, আমি ডক্টরের সাথে কথা বলে নিব। আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে, শুধু টাকাটা হাতে পাওয়ার অপেক্ষা। তুই সত্যি বলছিস? আমার জন্য তো মেয়ে হয়ে যদি বাবা মার জন্য এতটুকু করতে না পারি তাহলে কেমন মেয়ে আমি? আচ্ছা আম্মু, রাখছি, অফিস থেকে আসছি। খুব কিছুক্ষণ নীরবে কান্না করে ফ্রেশ হতে চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা আহানদের বাসা থেকে সবাই আসছে। অধরাকে হলুদ পরানো শেষ হলে হাতে মেহেন্দি দেওয়া শুরু করলো। তিতির খুব সুন্দরভাবে সব দিকটা সামলে নিচ্ছে। তিতলি মুখ কালো করে বসে আছে। আশা গিয়ে অধরার পাশে বসলো। পার্লারের মেয়েগুলো দুহাত ভরে অধরাকে মেহেদি দিয়ে দিল। আত্মীয় স্বজন সবাই পায়েস খাইয়ে দিয়ে যাচ্ছে। কেউ টাকা দিচ্ছে, কেউ উপহার দিচ্ছে, কেউ দোয়া করে দিচ্ছে। অধরাকে মেহেদি পরানো শেষ হলে সবাই একটু আড্ডা দিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। আত্মীয় স্বজন সবাই আসা শুরু করে দিয়েছে। পুরো বাড়ি মল্লিকা, গোলাপ, রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। অধরা রুমের মধ্যে বসে আছে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তবুও কাউকে বলতে পারছে না। তাকে বোঝার মতো আল্লাহ ছাড়া কেউ নেই। তার যদি উপায় থাকতো এখনই বিয়েটা ভেঙে দিত। আহান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সবাই বাসা নতুন করে সাজাচ্ছে। চারিদিকে বিভিন্ন মানুষের আনাগোনা। এত মানুষ ভালো লাগে না আহানের, কিন্তু একটা সময় আহান এই মানুষের ভিড়ে গিয়ে মানুষকে হাসাতো। কতই না সুন্দর হতো আজ যদি রুহির সাথে তার বিয়ে হতো। কতটা স্বপ্ন দেখেছিল রুহিকে বিয়ে করবে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আহান। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। অনুভূতি প্রকাশ করার মতো না। বাবার খুশির জন্য হলেও বিয়েটা তাকে কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে ঘুরে তাকালো আহান। তিতির ভাইয়ের দিকে চেয়ে বলল, আহান, কান্না করছিস? না আপু, কান্না করবো কেন? রাতে ঘুম হয় না তাই।
আপুকে মিথ্যে কথা বলছিস? আমি জানি তুই রুহির কথা ভাবছিস। তোর মনে হচ্ছে তুই রুহিকে পাগলের মতো ভালোবাসিস, কিন্তু এটা তোর ভালোবাসা না রে ভাই। রুহি তোর সাথে 1 বছর রিলেশনে ছিল, তাই একটা টান তৈরি হয়ে গেছে। প্রথম কাউকে ভালো লেগেছিল, তাই তুই ওকে ভুলতে পারছিস না। ওকে ছাড়া ভালো ঠিকই আছিস। যেদিন তোর জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে ভাই, তুই ঠিক থাকতে পারবি না। তুই নিজেই বুঝতে পারবি কোনটা ভালোবাসা আর কোনটা আবেগ। আমি তোকে বলি, জীবনের সঠিক মানুষ আসলে প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। আহান তার আপুকে জড়িয়ে ধরে নীরবে কান্না করে দিল। এই মানুষটা ছাড়া কি করে যে এতটা বুঝে তিতির আহানকে, সে নিজেও জানে না। আহানের চোখের পানি তিতিরের কাঁধে পড়তেই তিতির আহানকে নিজের সামনে নিয়ে আসে। তারপরে চোখের পানি মুছে দিয়ে বলে, আহান, তুই কিন্তু আর ছোট নেই, এভাবে কান্না করলে হবে? তুই একটা কত সুন্দর সুযোগ পেয়েছিস। অধরা তোকে কতটা অপমান করেছে, তুইও অধরাকে শিক্ষা দিবি না, কিন্তু বিয়ে করে নিয়ে এসে ওকে দিয়ে হাত পা টিপিয়ে নিবি, চুল টেনেই নিবি, এটা ওটা যখন যা ইচ্ছে কাজ করিয়ে নিবি। দরকার পড়লে 2 ভাই বোন মিলে ওকে জ্বালাবো। তুই হবি দজ্জাল স্বামী আর আমি হব দজ্জাল ননদ। তিতিরের কথা শুনে আহান হেসে দিল। আহান জানে তিতির মোটেও এমন কাজ করবে না। আহানকে হাসানোর জন্যই এমন কথা বলছে। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। আয়, তোকে মেকআপ করে দিই। ছেলে মানুষ, বিয়ে করবি, মেকআপ করবি না? আমি কি মেয়ে মানুষ নাকি যে তোমার মতো আটা ময়দা দিব? তুমি বেশি করে দাও, আমি এমনিতেই সুন্দর। কি বললি? আমাদের মেকআপকে তুই আটা ময়দা বললি? তোকে আহানকে আর পায়কে ছাদ থেকে দৌড়ে নিচে নেমে আসলো। আহান চলে যাওয়ার পরে তিতির একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, অধরা অনেক ভালো মেয়ে। একদিন ওর ভালোবাসা দিয়ে ঠিক তোর মন জয় করে নিবে রে আহান। সেদিন তুই অধরা ছাড়া কিছুই বুঝবি না। ওর জন্য বলেই নিচের দিকে হাঁটা শুরু করলো। অধরাকে সুন্দর করে বউ সাজিয়ে দিয়ে গেছে একটু আগে। অনেক সুন্দর লাগছে অধরাকে। সবাই এসে অধরার সাথে, চৌধুরী বাসার সবাই বউয়ের বাসার যাওয়ার জন্য তৈরি। বাবা, আহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহান ওর রুমে নেই। তুমি আমার সাথে মজা করছো? ফাজলামি না করে ভাইকে নিয়ে আসো। আমার কথা বিশ্বাস না হলে তুমি আপুকে পাঠাও, দেখো আমি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা। তিতির ওপরে গিয়ে দেখলো সত্যিই আহান নেই সবার মুখে। ছেলেটা আবার কোথাও চলে গেল না তো? কিন্তু আহান এমন কিছু করার ছেলে না।